ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে নবম শ্রেণীর নব সৃষ্টি নামক প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। আর এর আগের ভিডিওতে আমি নব সৃষ্টি প্রবন্ধটি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে এই নব সৃষ্টি প্রবন্ধের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রশ্ন উত্তর বলতে গেলে প্রথমেই আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এরপরে রচনাধর্মী প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তো প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলছে যে নব সৃষ্টি রচনাংশে কোন কোন ভাষাকে লেখক সৈয়দ মুজতবা আলী আত্মনির্ভরশীল বলেছেন। ঠিক আছে, তো নব সৃষ্টি রচনাংশে প্রাচীন যুগের হিব্রু, গ্রিক, আবেস্তা, সংস্কৃত এবং আরবি ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন। তাহলে কি কি ভাষাকে বলেছেন আত্মনির্ভরশীল? হিব্রু, গ্রিক, আবেস্তা, সংস্কৃত এবং আরবি ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন, যার মধ্যে লেখক বা প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষা নিয়ে আমাদের প্রবন্ধের মধ্যে অনেকাংশেই সবিস্তারে আলোচনা করেছেন, যেটা তোমরা প্রবন্ধটা পড়লে বুঝতে পারবে। ঠিক আছে, এরপরে 2 নম্বর দেখো কি বলছে যে কোনো নতুন চিন্তা বা অনুভূতি বোঝানোর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা কি করে? সংস্কৃত তার আপন ভাণ্ডারেই কোনো নতুন কোনো ধাতু বা শব্দের সামান্য পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ তৈরির চেষ্টা করে। তাহলে নতুন কোনো চিন্তা বা অনুভূতির প্রয়োজন হলে সংস্কৃত কি করে? যে তার আপন ভাণ্ডারেই যে সমস্ত ধাতু বা শব্দ রয়েছে তার সামান্য পরিবর্তন, অর্থাৎ তার মধ্যে কোনো সামান্য পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ তৈরির চেষ্টা করে। এরপরে দেখো 3 নম্বর কি বলছে, সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে লেখকের আপত্তি নেই কেন? লেখক সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলেছেন, কিন্তু এই যে বলেছেন, এই বলার পেছনে তার কোনো আপত্তি নেই। তো এই আপত্তিটা না থাকার কারণ কি? ঠিক আছে, এর উত্তর কি? যে সংস্কৃত অন্য ভাষার উপর নির্ভরশীল না হয়ে নিজের ভাণ্ডারেই তার অনুসন্ধানের মাধ্যমে নবীন শব্দ তৈরির চেষ্টা করে। ঠিক আছে, 4 নম্বর দেখো কি বলছে, প্রাচীন যুগের সব ভাষাই তাই। প্রাচীন যুগের কোন কোন ভাষার কথা লেখক উল্লেখ করেছেন? লেখক প্রাচীন যুগের সংস্কৃত, হিব্রু, গ্রিক, আবেস্তা এবং কিছুটা পরবর্তী যুগের আরবি ভাষার কথা বলেছেন। ঠিক আছে, এরপরে 5 নম্বর দেখো, লেখক সৈয়দ মুজতবা আলীর মতে বর্তমান যুগের কোন কোন ভাষা আত্মনির্ভরশীল নয়? ঠিক আছে, তাহলে লেখক বা প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী কোন কোন ভাষাকে, হিব্রু, গ্রিক, আবেস্তা, সংস্কৃত এইসব ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন, কিন্তু আবার লেখক বলেছেন যে বর্তমান যুগের কিছু কিছু ভাষা আছে যেগুলি আত্মনির্ভরশীল নয়। তো এটার উত্তর কি হবে? লেখক সৈয়দ মুজতবা আলীর মতে বর্তমান যুগের ইংরেজি এবং বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়। 6 নম্বর কি বলছে, নব সৃষ্টি রচনাংশে লেখক সৈয়দ মুজতবা আলী কোন প্রশ্নকে অবান্তর বলেছেন? ঠিক আছে, একটি প্রশ্ন ছিল যেটিকে প্রাবন্ধিক কি বলেছেন? অবান্তর বলেছেন। তার উত্তর দেখো, ভাষায় বিদেশি শব্দ গ্রহণ ভালো না মন্দ, এই প্রশ্নকে লেখক সৈয়দ মুজতবা আলী অবান্তর বলেছেন, অর্থাৎ অপ্রাসঙ্গিক বলেছেন। ভাষায় বিদেশি শব্দ গ্রহণ ভালো না মন্দ, এই প্রশ্নকে লেখক বা প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী অবান্তর বলেছেন। তারপরে 7 নম্বর খেয়াল করো কি বলছে, নব সৃষ্টি রচনাংশে লেখক রান্নাঘর থেকে কি কি তাড়ানো মুশকিল বলেছেন। ঠিক আছে, নব সৃষ্টি রচনাংশে রান্নাঘর থেকে লেখক বা প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী আলু আর কপি শব্দটিকে তাড়ানো মুশকিল বলেছেন। 8 নম্বর দেখো কি বলছে, নতুন আমদানিও বন্ধ করা যাবে না, কোন প্রসঙ্গে লেখক এরূপ বলেছেন? ঠিক আছে, কি বলছে যে বিদেশি দ্রব্যের দেখো কি বলছে যে বিদেশি দ্রব্যের ব্যবহারের মতো বিদেশি ভাষাও মাতৃভাষায় থাকবে, এই প্রসঙ্গে একথা বলেছেন লেখক। ঠিক আছে, তারপরে দেখো, বহু সাহিত্যিক উঠে পড়ে লিখেছেন, লেখক কোন ভাষার সাহিত্যিকদের কথা বলেছেন? লেখক এখানে হিন্দি ভাষার সাহিত্যিকদের কথা বলেছেন। তারপরে 10 নম্বর দেখো কি বলছে, চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না, কোন চেষ্টার কথা বোঝানো হয়েছে?
হিন্দি ভাষা থেকে আরবি, ফার্সি বা ইংরেজির মতো ভাষা দূর করার চেষ্টার কথা বোঝানো হয়েছে। তো লেখক এখানে, লেখক বা প্রাবন্ধিক কি বলছেন, যে এই যে চেষ্টা, মানে হিন্দি ভাষা থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি ভাষা, ইংরেজিদের যে দূর করার চেষ্টা, এই চেষ্টাটার ফল হয়তো কে দেখে যেতে পারবেন না, লেখক অর্থাৎ প্রাবন্ধিক বা লেখক সৈয়দ মুজতবা আলী দেখে যেতে পারবেন না, এটাই তিনি বলতে চাইছেন। 11 নম্বর দেখো, নব নব সৃষ্টি রচনাংশে কয়েকজন পণ্ডিত ব্যক্তির নাম এসেছে, তারা কারা? আলোচ্য রচনাংশে রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর, হরপ্রসাদ শাস্ত্রী, বঙ্কিমচন্দ্র, আলাল অর্থাৎ প্যারীচাঁদ ও হুতম অর্থাৎ কালীপ্রসঙ্গ এর নাম পাওয়া যায়। রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন, রবীন্দ্রনাথের কী লেখার কথা বলেছেন সৈয়দ মুজতবা আলী? বাংলা ভাষায় আরবি, ফার্সি শব্দ খুব স্বচ্ছন্দে ব্যবহার করে রবীন্দ্রনাথ কী লিখেছিলেন? আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, এখানে একটু বানান মিস্টেক আছে, হ্যাঁ, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে, এই লাইনটা আছে, প্রভৃতি। তাহলে কি কি? আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে আর বুকের রক্ত দিয়ে, ঠিক আছে, প্রভৃতি। তো তারপরে 13 নম্বর দেখো কি বলছে, নজরুল ইসলাম বাংলা ভাষায় আরবি, ফার্সি শব্দ ব্যবহার করেছেন, তার কি কি উদাহরণ দিয়েছেন সৈয়দ মুজতবা আলী? তাহলে এখানে সৈয়দ মুজতবা আলী উদাহরণ দিয়েছেন, নজরুল ইসলাম ইনকলাব এবং শহীদ প্রভৃতি আরবি, ফার্সি শব্দ বাংলা ভাষায় ব্যবহার করেছেন। কি কি? একটা হচ্ছে ইনকলাব আর একটা শহীদ। 14 নম্বর দেখো কি বলছে, নবনব সৃষ্টি রচনাংশে ব্যবহৃত আলাল ও হুতম কাদের লেখা কি কি গ্রন্থ? আলাল হলো আলালের ঘরের দুলাল, এর লেখক হচ্ছেন প্যারীচাঁদ মিত্র। আর হুতম হলো হুতম প্যাঁচার নকশা, লেখক হচ্ছেন কালীপ্রসন্ন সিংহ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মাথায় রাখবে। আলাল হলো আলালের ঘরের দুলাল, ঠিক আছে, লেখককে প্যারীচাঁদ মিত্র। আর হুতম হলো হুতম প্যাঁচার নকশা, এখানে বানানের একটু মিস্টেক আছে, দেখো এখানে ময় হস্যু আছে, এটা হয় হস্যু হবে, ঠিক আছে। হুতম হলো হুতম প্যাঁচার নকশা, মানে হুতম কথাটাই এখানে হবে, এখানে ময় হস্যু আছে, মিস্টেক আছে একটু। তাহলে এখানে কি হবে? হুতম প্যাঁচার নকশা, লেখককে কালীপ্রসন্ন সিংহ, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, যে হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? তো হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম বলা হয় সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদকে, ঠিক আছে, সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদকে। এই স্থলে আরেকটি কথা বলে রাখা ভালো, কি কথা বলেছেন লেখক? রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে, এ কথাই বলেছেন লেখক সৈয়দ মুজতবা আলী, ঠিক আছে। রচনার ভাষা কার উপর নির্ভর করে? বিষয়বস্তুর উপর নির্ভর করে। এরপরে 17 নম্বর দেখো, কোন পত্রিকার সম্পাদকীয় রচনার ভাষায় গাম্ভীর্য আছে বলেছেন সৈয়দ মুজতবা আলী? এখানে একটি পত্রিকার নাম বলতে হবে, সেটা কি? দেখো, বসুমতী পত্রিকার সম্পাদকীয় রচনার ভাষায় গাম্ভীর্য আছে, এ কথা কে বলেছেন? আমাদের এই উপরিউক্ত বা যে আমাদের আলোচ্য প্রাবন্ধিক বা লেখক সৈয়দ মুজতবা আলী, ঠিক আছে। তারপরে 18 নম্বর দেখো, বলছে বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে কোন কোন ভাষা প্রধান বলেছেন লেখক? বাংলায় যেসব বিদেশি শব্দ প্রবেশ করেছে তার মধ্যে আরবি, ফার্সি এবং ইংরাজি অন্যতম, ঠিক আছে। তাহলে বাংলা ভাষার মধ্যে কোন কোন ভাষার প্রাধান্য বেশি? সেগুলি হচ্ছে গিয়ে আরবি, ফার্সি এবং ইংরেজি। এরপরে 19 নম্বর দেখো কি বলছে, যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি, কে বলছেন? প্রাবন্ধিক বলছেন। যতদিন কি থাকার কথা বলেছেন লেখক? বাংলাদেশে যতদিন সংস্কৃত ভাষার চর্চা চলবে ততদিন বাংলা ভাষায় সংস্কৃত শব্দের প্রবেশও চলতে থাকবে। তারপরে 20 নম্বর দেখো, কোন বিশেষ বিদ্যাচর্চায় ইংরেজি অবশ্যই প্রয়োজন বলে লেখক মনে করেন? তারপরে উত্তর খেয়াল করো কি বলছে, দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যার মতো বিদ্যাচর্চায় ইংরেজি অবশ্যই প্রয়োজন বলে লেখক মনে করেন। কিসে কিসে? মানে বিষয়, তোমার এখানে বিষয় বলতে কি বোঝানো হচ্ছে? দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যার মতো বিদ্যাচর্চায় ইংরেজি অবশ্যই প্রয়োজন বলে মনে করেন কে? লেখক সৈয়দ মুজতবা আলী। এরপরে 21 নম্বর দেখো কি বলছে, এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলায় ঢুকবে না। তো তোমরা যদি প্রবন্ধটি পড়ো তাহলে দেখবে প্রবন্ধের শেষের দিকে বা শেষ 3য় পেজে, ঠিক আছে, লেখক কি বলছেন, যে এই দুই ভাষা থেকে, মানে এমন দুটো ভাষা আছে যেখান থেকে ব্যাপকভাবে, মানে
অনেক বেশি পরিমাণে শব্দ আর বাংলায় ঢুকবে না, ঠিক আছে, নতুন শব্দ আর বাংলায় ঢুকবে না। কোন দুই ভাষার কথা এখানে বলা হয়েছে? নব নব সৃষ্টি রচনাংশে সৈয়দ মুজতবা আলী দুই ভাষা বলতে আরবি এবং ফার্সি ভাষার কথা বলেছেন, ঠিক আছে। লেখক এখানে কি বলছেন যে এই দুই ভাষা থেকে আর ব্যাপকভাবে কোনো নতুন শব্দ বাংলায় ঢুকবে না। তবে বাংলার উপরে একথা লেখক এটাও বলেছেন যে বাংলার মধ্যে কোন ভাষার প্রবেশ অবাধ এবং মানে যেখানে অনবরত আমরা ব্যবহার করে চলেছি বাংলা ভাষায় বিভিন্ন সেই ভাষা থেকে নেওয়া শব্দ, সেটা হচ্ছে গিয়ে ইংরেজি, ঠিক আছে। আর আরবি ও ফার্সি থেকে তেমন ব্যাপকভাবে আর নতুন কোনো শব্দ বাংলায় ঢুকবে না, একথা লেখক কি বলছেন। কেন লেখক এটা অনেকটা মানে জোর দিয়ে এই কথা বলতে পারছেন, ঠিক আছে। তারপরে দেখো 22 নম্বর কি বলছে, একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে যে লেখক কি বলেছেন, আরবি এবং ফার্সি শব্দ বাংলা ভাষায় ব্যাপকভাবে প্রবেশ করবে না, এই কথা লেখক অনায়াসে বলেছেন। তারপরে 23 নম্বর দেখো, হিন্দি গদ্যের ওপর কোন ভাষার প্রভাব পড়ার কথা লেখক বলেছেন? হিন্দি গদ্যের ওপর ফার্সি ভাষার প্রভাব পড়ার কথা লেখক বলেছেন। উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা বলেছেন লেখক? উর্দু সাহিত্যের মূল সুর ফার্সির সঙ্গে বাঁধা বলেছেন, ঠিক আছে। মানে উর্দু সাহিত্যের যে মূল সুর সেটা কার সঙ্গে বাঁধা? সেটা হচ্ছে ফার্সির সঙ্গে বাঁধা। এরপরে 25 নম্বর দেখো কি বলছে, ইরানে নবীন ফার্সি ভাষা জন্মগ্রহণ করেছিল কিভাবে? আর্য ইরানি ভাষা এবং সেমিতি আরবি ভাষার সংঘর্ষে। তাহলে দেখো কি বলছে, আর্য ইরানি ভাষা এবং সেমিতি আরবি ভাষার সংঘর্ষে হিন্দি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের জন্ম হয়েছিল। তাহলে দুটো, একটা হচ্ছে আর্য ইরানি ভাষা আর একটা সেমিতি আরবি ভাষার সংঘর্ষ হয়েছিল, মানে একসঙ্গে মিলিত হয়ে ভারতবর্ষে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো 27 নম্বর কি বলছে, নবনব সৃষ্টি রচনাংশে লেখক কোন উর্দু কবির কথা উল্লেখ করেছেন? নবনব সৃষ্টি রচনাংশে লেখক উর্দু কবি ইকবালের কথা উল্লেখ করেছেন, ঠিক আছে। আমরা আরেকটি সাহিত্যিকের উল্লেখ পাই, তিনি হচ্ছেন হিন্দি সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদ, ঠিক আছে। আর আরেকজন আমরা কবির কথা উল্লেখ পাই, তিনি হচ্ছেন উর্দু কবি ইকবাল, ঠিক আছে। তারপরে দেখো 28 নম্বর, কে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন? নিষ্কৃতি অর্থাৎ মুক্তি, রেহাই, ঠিক আছে। তো দেখো উর্দু ভাষার কবি ইকবাল উর্দু ভাষাকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে চেয়েছিলেন বা সক্ষম হয়েছিলেন, ঠিক আছে। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোনটি? এখানে হবে দন্তান্ন মাঝখানে, ঠিক আছে। দেখো এখানে কি বলছে যে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোনটি বলেছেন সৈয়দ মুজতবা আলী। তো এখানে দেখো কোনটি যে আছে, এখানে মাঝখানে দন্ত ন হবে, ঠিক আছে, মাথায় রাখবে। তো এইখানে সৈয়দ মুজতবা আলী বলেছেন বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি হচ্ছে পদাবলী কীর্তন। তারপরে 30 নম্বর খেয়াল করো, বলছে এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি, কোন সাহিত্যকে বোঝানো হয়েছে? তো এর উত্তর হবে নবনব সৃষ্টি রচনাংশে পদাবলী কীর্তন সম্পর্কে আলোচ্য উদ্ধৃতাংশটি ব্যবহৃত হয়েছে। তারপরে দেখো তাহলে আমাদের এখন অতি সংক্ষিপ্ত প্রশ্ন শেষ হলো, এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো 1 নম্বরটা খেয়াল করো, 1 নম্বরটা বলছে যে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, কেন সংস্কৃত ভাষা সম্পর্কে একথা বলা হয়েছে, ঠিক আছে। তো এই যে লেখক এতটা জোর দিয়ে বা মানে এতটাই বলতে পারছেন, যে এতটা জোর দিয়ে বলতে পারছেন যে সংস্কৃত ভাষা হচ্ছে আত্মনির্ভরশীল, আর এই সংস্কৃত ভাষার মতো বাংলা বা ইংরেজি আত্মনির্ভরশীল নয়। তো এই যে লেখক কথাটা বলছেন, কেন বলছেন, এটাই এখানে প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে। তো উত্তরটা খেয়াল করো, বলছেন লেখক সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন, তার মতে কোনো নতুন চিন্তা অনুভূতির জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা তা অন্য ভাষা থেকে ধার করার কথা কখনোই ভাবে না, ঠিক আছে। কোনো নতুন শব্দ কোনো নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত কখনোই ধার করার কথা ভাবে না,
পরিবর্তে সে নিজের ভাণ্ডারে তার অনুসন্ধান করে। সেখানে খোঁজ করা হয় যে এমন কোনো ধাতু বা শব্দ আছে কি না যার দ্বারা বা যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়েই নবীন শব্দটি নির্মাণ করা যায় কি না। এই কারণেই সংস্কৃতকে একটি স্বয়ংসম্পূর্ণ এবং আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতেই পারছো। এরপরে দেখো 2 নাম্বার কি বলছে, যে বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর। কেন লেখক কথা বলেছেন? বাংলা ভাষা কখনোই আত্মনির্ভরশীল নয়। প্রয়োজনে তো বটেই, অপ্রয়োজনীয় আমরা ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ গ্রহণ করেছি এবং সেই গ্রহণ প্রক্রিয়া এখনও জারি রয়েছে। পাঠান ও মোগল যুগে আইন আদালত ইত্যাদি প্রসঙ্গে প্রচুর আরবি ও ফার্সি শব্দ গ্রহণ করা হয়েছে। পরবর্তী যুগে ইংরেজি থেকেও এই ঋণ গ্রহণ করা হয়েছে। তার পরিমাণ এতটাই বেশি যে এ নিয়ে প্রশ্ন তোলার অর্থ হয় না। লেখকের মতে শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা গ্রহণ করার পরে এই প্রবণতা আরও বাড়বে। ফলে বিদেশি শব্দের আমদানি করার ভাবনা যখন বন্ধ করা যাবে না, সেক্ষেত্রে তার ভালো মন্দ নিয়ে ভাবা নিতান্তই অর্থহীন। ঠিক আছে, তারপরে দেখো 3 নাম্বার কি বলছে, রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে। ঠিক আছে, লেখক কেন এ কথা বলেছেন তোমরা ভালো করে এটা পড়ে নেবে। তারপরেই 4 নাম্বার কি বলছে, আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে আলোচনা করো। 5 নাম্বারটা দেখো, সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি। কেন লেখক এ কথা বলেছেন আলোচনা করো। সেটাও ভালো করে দেওয়া আছে, আলোচনা করে নেবে, মানে ভালো করে দেখে নেবে। তারপরে হচ্ছে রচনাধর্মী প্রশ্ন উত্তর সমূহ। এখানে 1 2 3 4 5 5টি রচনাধর্মী প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, তোমরা ভালো করে দেখে নেবে এবং প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট। ভালো করে দেখলে তোমাদের খুব সুবিধা হবে। আর এই যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর এই প্রশ্নোত্তরের যে সেটি আছে সেটা পিডিএফ ফাইল নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই এটি ডাউনলোড করে নেবে। ঠিক আছে, সকলে খুব ভালো থেকো আর ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।